তো আশা করি তোমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দুইটা করে তোমাদের খুব বেশি লাভ হয়েছে বলে আমি মনে করি। ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, একেবারে পুরাটা ইনশাল্লাহ আমরা শেষ করব। তো আজকে আমাদের টপিকটাকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম কেপিকেসি নিয়ে আমরা পুরো তামা করে ফেলছি। কেপিকেসি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বলো, যত ভার্সিটি প্রশ্ন আছে আমাদের মোটামুটি ভাবে কভার হয়ে গেছে। আজকে আমরা নতুন টাইপে চলে যাব। তো নতুন টাইপের মধ্যে আসলে কি কি আছে তার ঠিক পরবর্তী টাইপটাই, অর্থাৎ হচ্ছে পানির আণবিক গুণফল এই রিলেটেড, তারপরে কে এ কে বি এবং পিএইচ এই রিলেটেড ম্যাথগুলো হচ্ছে আজকে আমরা করার চেষ্টা করব। তো আমাদের সর্বপ্রথম টপিকটার নাম কি? আমাদের সর্বপ্রথম টপিকটা হচ্ছে পানির আণবিক গুণফল। পানির আয়নিক গুণফল, আয়নিক গুণফল। তো তোমরা একটা ব্যাপার তোমরা জানো যে পানিকে ভাঙলে কিন্তু আসলে আমরা দুইটা উপাদান পেয়ে থাকি। আমরা নরমালি যদি একটা পানিকে ভাঙি তখন আমরা কিন্তু কয়টা উপাদান পাই বল দেখি? আমরা H+ পাই এবং OH- পাই। এভাবে আমরা লিখতে পারি। আবার আমরা চাইলে দুইটা পানিকে পরস্পর একসাথে লিখেও আমরা লিখে নিতে পারি যে H2O + H2O কি হতে পারে? হাইড্রোনিয়াম আয়ন প্লাস OH-। এখন এইটার ক্ষেত্রে যেরকম আমরা হচ্ছে কনস্ট্যান্ট পাবো, এইটার ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক সেই রকম আমরা কনস্ট্যান্ট পাবো। যদি আমরা এইটার ক্ষেত্রে বিক্রিয়াটা লিখি তখন আমরা কি পাবো? যে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আপাতত আমি কোনো নাম দিচ্ছি না, আমি শুধুমাত্র কে লিখলাম, হ্যাঁ, যেটাকে আমরা সাম্য দ্রবক বলে থাকি, যে কে সি দিয়ে আমরা যেটা লিখতাম সেটাকে এখন সি আর নাম দিচ্ছি না। তো আমাদের কিন্তু বেসিকটা আমাদের সেম থাকবে। আমাদের বেসিকটা কি ছিল? উপরে হয় যে আমাদের উৎপাদ সমূহ থাকে, উৎপাদ সমূহের ঘনমাত্রা। তো আমাদের উৎপাদকে অয় হচ্ছে উৎপাদ, অয় হচ্ছে উৎপাদ, তাহলে আমাদের উৎপাদ সমূহের ঘনমাত্রাগুলো আমরা লিখে ফেলি H+ এবং হবে OH-। এবং নিচে কি হবে? নিচে হবে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। তো আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কত? H2O। ঠিক আছে, এই হচ্ছে আমরা লিখতে পারি। এটা গেল এই বিক্রিয়াটার জন্য। আমরা যদি দ্বিতীয় বিক্রিয়াটার জন্য যদি আমরা কনস্ট্যান্টটা লিখি তখন কি হবে? উপরে হবে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের গুণফল এবং নিচে কি হবে? পানি। একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুটার মধ্যে আসলে সবকিছু কমন, শুধু এখানে ছিল H+ আর এখানে হলো হাইড্রোনিয়াম আয়ন। আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে H+ এর কাজ আর হাইড্রোনিয়াম আয়নের কাজ কিন্তু সেম, এখানে কিন্তু কোনো পার্থক্য নাই, এই দুইটা আসলে সেম কাজই করে থাকে। তো আমরা তাহলে যদি আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা কি পাই? কে এর সাথে যদি আমরা H2টা গুণ করি তাহলে আমরা ওই পাশে কি পাবো? হাইড্রোনিয়ামটা। যদি তুমি এটার জন্য লিখো তাহলে হাইড্রোনিয়াম পাবা, যদি তুমি এটার জন্য লিখো তাহলে H+ পাবা। যেহেতু দুইটা কাজ সেম, দ্যাটস আমি একটাই লিখবো। তাহলে আমি কোনটা লিখবো? সাপোজ আমি লিখলাম H+ এরটা আমি লিখে ফেললাম। ঠিক আছে, এখন এই দুটো গুণ করে আমরা যে কনস্ট্যান্টটা পাবো, একটা কনস্ট্যান্টের সাথে যখন আমরা আরেকটা কিছু গুণ দেই, আরেকটা কনস্ট্যান্ট গুণ দেই, তখন তো আমরা আরেকটা কনস্ট্যান্টই পাই। ওই কনস্ট্যান্টটাকে আমরা বলতাছি পানির আয়নিক গুণফল। ঠিক আছে, KW, W বলতে আমরা ওয়াটারকে বোঝাচ্ছি। তাহলে আমরা এটা বলতে পারি KW এর ভ্যালুটা কত? H+ এবং OH- এর গুণফল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো আমি যে কটা সূত্র আজকে তোমাদেরকে শিখাবো প্রত্যেকটা সূত্র সাইডে লিখে রাখবো। হ্যাঁ, আশা করি তোমরা আরো অনেক স্টুডেন্ট জয়েন করতেছো, আমাদের 29 জন হয়ে গেছে। আচ্ছা, কামরুজ্জামানকে দেখতে পারতেছি, কামরুজ্জামান আমাদের সাথে যুক্ত আছো, হাফিজা, শশী, হ্যাঁ, একান্ত, তোমরা অনেকে আমাদের সাথে যুক্ত আছো। আচ্ছা, গুড। আমি তাহলে এখন সামনে আগাতে পারি। আমাদের সাথে এখন আরো লাভ দিয়ে 37 জন হয়ে গেছো, 37 জন যুক্ত হয়ে গেছো, গুড। আচ্ছা, আমি তাহলে এটা মুছে ফেলছি। তোমরা বেসিকটা তো শিখলাম। বেসিকটা কি? পানির আয়নিক গুণফল সমান সমান হচ্ছে H+ এর ঘনমাত্রা এবং OH- এর ঘনমাত্রাটার গুণফলটা, আর কিছু না। তো যদি আমরা নেক্সট জিনিসে যাই, আমরা এখন ছোটখাটো কিছু অঙ্ক চাইলে করতে পারবো, বাট এত ছোট অঙ্ক করার আমার ইচ্ছা নাই। আমরা আস্তে আস্তে একবারে অ্যাডভান্স লেভেলে চলে যাওয়ার চেষ্টা করবো, জাস্ট থিওরিগুলো শিখে। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কে এ কে বি। এগুলো নিয়ে আমি একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে কোনো একটা এক্সাম্পল ধরতে পারি। আমি হচ্ছে যে কোনো একটা এসিড নিয়েও তোমাদের ব্যাখ্যা দিতে পারি, অথবা যে কোনো একটা ক্ষার নিয়েও তোমাদেরকে ব্যাখ্যা দিতে পারি। তো তোমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সম্পর্কে তোমরা সবাই জানো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা ভাঙি সেটাকে আমরা কি পাই? অ্যামোনিয়াম আয়ন পাই এবং একটা হাইড্রোক্সিল আয়ন পাই। তো এই বিক্রিয়া দিয়ে আমি তোমাদেরকে আজকে কে এর একটা ইকুয়েশন প্রমাণ করে দেখাবো, যদিও এই প্রমাণটা প্রয়োজন নাই, কিন্তু সাপোজ ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি আবারও বলি ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এটা দিয়ে দিতে পারে। সো আমি তোমাদেরকে আজকের মতো প্রশ্ন শুরু করতেছি। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর বিয়োজনের ক্ষেত্রে কেবি এর রাশিমালা প্রতিপাদন করো। ঠিক আছে, এটা আসার সম্ভাবনা কম, বাট যদি এসে পড়ে আর কি।
রাশিমালা প্রতিপাদন করো। এটা কিসের জন্য আসতে পারে? এটা রিটেনে, ঢাবি রিটেন, ঠিক আছে, এটা ডিউ রিটেন আসতে পারে। আমি ডিউ রিটেন লিখছি মানে এইটা না যে ডিউ রিটেন আসছে। ডিউ রিটেন ভাই আসে মাত্র একটা সালের প্রশ্ন, একটা সালের প্রশ্ন তুমি কি প্রিপারেশন নিবা? তোমাকে নিজে নিজে আরো অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এইটা মনে করো যদি এসে পড়ে তখন তুমি কিভাবে সলভ করবা? যে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি তখন আমরা আসলে কি পাবো? আমরা পাবো অ্যামোনিয়াম আয়ন পাবো এবং হাইড্রোক্সিল আয়ন পাবো। খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো অ্যাসিড পার্ট নাই। সো আমি তোমাদের পুরো ব্যাখ্যাটা দিচ্ছি ক্ষারের। আমি যে এখন আনবো এটা কিন্তু কোনো কে এ থাকবে না, কে বি থাকবে, ঠিক আছে? তুমি চাইলে কে এর অন্য একটা এক্সাম্পল দিয়েও সারে বানাই দিতে পারো। আমি যেহেতু এতগুলো দেখানোর সময় নাই, আমি হচ্ছে কে বি এরটা আজকে দেখাই দিচ্ছি। তোমরা হুবহু সেম কপি পেস্ট আছে কে এ, আমি বুঝাই দিব সামনে। এখন ধরা যাক ইনিশিয়ালি ওর হচ্ছে একটা ঘনমাত্রা আছে, সব কয়টার ইনিশিয়ালি একটা ঘনমাত্রা থাকবে। ও ধরা যাক ইনিশিয়ালি সবারই একটা ঘনমাত্রা আছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমরা জানো যে বিক্রিয়ক সমূহ যে ঘটে, হ্যাঁ বিক্রিয়ক সমূহ যে ঘটে, প্রথমে বিক্রিয়কের মানটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, এবং উৎপাদনের মানটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমি এইখান থেকে t=0 থেকে আমি এই গণনাটা শুরু করতেছি না, আমি গণনা শুরু করতেছি এমন একটা পর্যায়ে যখন ওদের হচ্ছে আদি ঘনমাত্রাটা সবার সেম। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আদি ঘনমাত্রা অর্থাৎ আমরা যখন প্রারম্ভিক লিখে থাকি তখন আমরা কি লিখি? 100 লিখি না, ওটার জন্য না। ওরা মনে করো আগে থেকেই হচ্ছে সমান পরিমাণে তারা ঘনমাত্রা আকারে আছে। অথবা তুমি এটাকে আরেকভাবে তুমি ব্যাখ্যা করতে পারো যে আমরা জানি ঘনমাত্রা সমান মোল বাই আয়তন। তো আমরা কি করতাম? যখন কেসি করতাম তখন আয়তন দিয়ে ভাগ করে নিতাম না? হ্যাঁ, তো আমরা এইখানটাতে যে ঘটনা ঘটবো ওই কেসি এর থিওরিটাই অ্যাপ্লাই করব, কেসি এর থিওরিটা অ্যাপ্লাই করব, কিন্তু ডিরেক্টলি আমরা ঘনমাত্রা দিয়ে করব। আমি আবারও বলি, আমি যে তোমাদের কেপিকেসি প্রতিপাদনগুলো দেখাইছিলাম ওইখানে ফার্স্টে মোল নিয়ে কাজ করতাম, এখানে ফার্স্টে মোল নিয়ে কাজ করবে না, ফার্স্টেই ঘনমাত্রা নিয়ে কাজ করব, ফার্স্টেই ঘনমাত্রা নিয়ে কাজ করব। তাহলে প্রথমেই যদি আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করে থাকি তাহলে আমাদের ইকুয়েশনের চেহারাগুলো কিরকম হবে? ইনিশিয়ালি ওরা সবাই সি পরিমাণে থাকবে। তাহলে কি হবে? সাম্যাবস্থায় এসে সাম্যাবস্থা থেকে কি ঘটনা ঘটবে? তোমরা জানো যে ওর এখান থেকে কি এক অংশ থেকে আলফা পরিমাণ চলে যাবে। তোমাদের লাস্ট ক্লাসে এটা বুঝাইছিলাম যে সে আলফা পরিমাণ চলে গেলে সেটা 1 - আলফা হয়। ইনিশিয়ালি কি থাকে? ওর এক অংশ ছিল না, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি - সি আলফা। তোমাদের ক্লাস ক্লাসে এইভাবে শিখিয়েছিলাম যে ও যতখানি থাকে ঠিক সেই অনুপাতে সে হ্রাস পায়, বিক্রিয়ক সমূহ হ্রাস পায় সি - সি আলফা। ওর আগে ছিল সি, এখন সে সি আলফা হ্রাস পাবে। এইটা লেখা যে কথা, আর সি * 1 - আলফা লেখা একই কথা। আর ও আলফা পরিমাণে হচ্ছে গেইন হবে বা বাড়বে, ও আলফা পরিমাণে গেইন হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টটাকে আমরা কি লিখতে পারি? আমাদের কনস্ট্যান্টটা কি হবে? যে উৎপাদ সমূহের ঘনমাত্রা, এটা উৎপাদ এটা উৎপাদ, হ্যাঁ উৎপাদ সমূহের আমরা ঘনমাত্রার সমূহগুলো আমরা কি করব? আমরা জাস্ট গুণ করে ফেলবো, আর নিচে হবে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। এটা যেহেতু ক্ষার, দ্যাটস আমরা কে দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই, সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই এটা কত হবে? সি ইন্টু 1 - আলফা। উপর নিচে যদি আমরা সি গুলো কাটাকাটি করে ফেলি তাহলে আমাদের কত হবে? সি আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 - আলফা আসবে। সো এটা হচ্ছে আমাদের কে বি। এখন নরমালি হয় কি এই আলফার মানটা খুবই ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র হয়। তো খুব ক্ষুদ্র হওয়ার কারণে আমরা আলফা পার্টটুকু বাদ দিয়ে দিই, তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় কে বি সমান সি আলফা স্কয়ার। তো এই ইকুয়েশনটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো কি কেন? এই যে 1 - আলফা, যে আলফা পার্টটুকু খুবই ছোট। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আলফা মানগুলো সাধারণত 10⁻⁻⁴ এরকম ক্যাটাগরির হয়ে থাকে। তো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার কাছে 1 টাকা আছে, ওইখান থেকে আমি 10⁻⁻⁴ টাকা সরাই ফেললাম, এটা তোমার গায়ে লাগবে না। 10⁻⁴ মানে কি? 0.0001। সো এত ছোট একটা মান যদি আমরা 1 থেকে বিয়োগ করি, সেটা বিয়োগ করা আর না করা একই কথা। দ্যাটস ওয়াই আমরা কি করব? এই আলফাটা বাদ দিয়ে দিব। এটা যদি আমরা বাদ দিয়ে দিই, নিচে 1 থাকে, তো নিচে 1 থাকলে আমাদের কি থাকতেছে? আমাদের কে বি সমান কি হচ্ছে? সি আলফা স্কয়ার। এই সূত্রটা আমি আজকে সাইডে লিখে রাখবো, কারণ এই সূত্রটা আমাদের বারবার লাগবে। সো আমি এটা লিখে রাখতেছি সাইডের সূত্র, কে বি সমান সি আলফা স্কয়ার। ঠিক আছে? অনুরূপভাবে তোমরা অ্যাসিডের জন্য এটা প্রমাণ করতে পারো যে কে এ সমান সি আলফা স্কয়ার। আমার কথা ক্লিয়ার? এটা হচ্ছে ক্ষার যদি বলে দেয় তখন কে বি লিখবা, যখন অ্যাসিড বলে দিবে তখন তোমরা কে এ লিখবা। আশা করি বুঝতে পারছো। আমি একটু পরে অঙ্ক চলে যাবো, বাট হুট করে অঙ্কে চলে যাওয়া তো উচিত হবে না, কারণ এখানে এসেছি 21টা আসো 22টা আসো, তোমাদের তো আগে বেসিক বুঝতে হবে। আমি কিন্তু একেবারে বেসিকটা বুঝায় আসতেছি, যেহেতু তোমাদেরকে আগে কেটে কেসি শিখাইছি। সো তোমরা কিন্তু এই প্রমাণটা ইজিলি বুঝে ফেলছো। যদি না বুঝে থাকো তারপর কমেন্ট করতে পারো, আমি বুঝাই দিব, ঠিক আছে? সো আপাতত আমাদের মাথায় এই ইকুয়েশনটা এখন মুখস্থ করে রাখো যে কে এ বলুক কে বি বলুক দুইটাই কিসের সমান? সি আলফা স্কয়ার সমান হবে। এই যে উপরে সি আলফা স্কয়ার ছিল আর নিচে কি ছিল? আমাদের সিটা তো এটার সাথে কাটাকাটি চলে গেছিল, আর নিচে 1 - আলফা আছে, ওটা থেকে আবার আলফাটা চলে গেছে।
ঠিক আছে, আশা করি বুঝছো। আমি একটু কমেন্ট দেখি তোমাদের, আমাদের সাথে 24 জন যুক্ত আছো। আচ্ছা, এখানে আজমিরা বলতেছিল যে ভাইয়া আমাদের কি প্রতিপাদন থাকবে? আসলে আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, ইন্টারে এটা আসার কোনো সম্ভাবনা নাই, ইন্টারে প্রতিপাদন আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ডিউতে যেহেতু রিটেনের আমাদের হচ্ছে পর্যাপ্ত সংখ্যক, আমাদের কোনো প্রশ্ন ব্যাংক নাই, সো দিয়ে দিবে কিনা তুমি জানো না। আমার কথা কি ক্লিয়ার? রিটেন ছিল মাত্র একটা বছর, তো একটা বছর তুমি প্রশ্ন নিয়ে তুমি রিস্ক নিতে পারো না। ডিউতে রিটেন আসবে, রিটেনের প্রতিপাদন আসবে কিনা এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? আমরা রিস্ক নিব না, আমরা প্রতিপাদন শিখে ফেলবো। কিন্তু সবকিছু প্রতিপাদন শেখা দরকার নাই, যেগুলো আজাইরা ওগুলো বাদ দাও, যেগুলো ছোট ছোট আমি তোমাদের বলে দিব, আমি তোমাদের কেমিস্ট্রি বলে দিব কোনগুলো প্রতিপাদন শিখতে হবে। তোমরা জাস্ট আমার সাথে থাকো, সবসময় প্রত্যেকটা ক্লাস করো, আমি বলে দিব। যেহেতু এটা একটা শিখলা, এই প্রতিপাদনটা আসলেও আসতে পারে, কিন্তু আমি ফার্স্টে বলে নিছি এটা আসার সম্ভাবনা কম, কিন্তু আসলেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় চলে যাই। সো এই সূত্রটা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে। এখন আমরা কি শিখবো? আচ্ছা, আমরা পিএইচ চলে যেতে পারি। হ্যাঁ, এখন পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে পিএইচ এর বেসিক। এখন পিএইচ আজকে তামা করে ফেলবো। আজকে আমাদের মেইন টপিক হলো পিএইচ। রেডি? আজকে আমরা পিএইচ পুরা শেষ করেই ছাড়বো। ওকে, তো প্রথমত কথা হলো পিএইচ এটা আবিষ্কার নিয়ে আমি একটু কথা বলতে চাই, আমার কাছে ভালো লাগে এটা নিয়ে একটু কথা বলতে। তোমরা সবাই রিক্টার স্কেল সম্পর্কে জানো, যে রিক্টার স্কেলে যে ভ্যালুগুলো দেখায় বা ভূমিকম্পের ফলে যে আমরা যে ভ্যালুগুলো আমরা দেখি, পেপারে দেখি খুব সুন্দর সুন্দর মান, যে বাংলাদেশে আজকে 3.5 মাত্রা ভূমিকম্প হলো, 5 মাত্রা ভূমিকম্প হলো, 5.8 মাত্রা ভূমিকম্প হলো। এই মাত্রাগুলো কিন্তু মনে রাখা খুবই সিম্পল। এটা কারণ হচ্ছে এগুলো লক করে আনা হয়, কিন্তু যে যন্ত্রটা আসলে ডিটারমাইন করে সে কখনো 5.8 বা এরকম ভ্যালু দেখায় না। যে রিক্টার স্কেল যে যন্ত্রটা যদি তোমরা গুগল করে থাকো, ওই যন্ত্র যে ভ্যালুগুলো খুবই বাজে মান দেখায়, বিশাল বড় বড়, মানে ভ্যালুগুলো মনে রাখার মতো না। হ্যাঁ, দশমিকের পর অনেক ঘর থাকে, তো এইগুলা তো সাধারণ মানুষ তো এগুলো আসলে মনে রাখতে পারবে না, বা পত্রিকাতে এগুলো লেখা যাবে না। যদি তোমরা শুনো আজকে যে বাংলাদেশে হচ্ছে 10,500-367 এত মাত্রা ভূমিকম্প হলো, কে মনে রাখবে এটা? হ্যাঁ, তো এর চাইতে হয় কি ওনারা লক করে দিছে। আমরা জানি কোনো কিছুকে লক করলে সেই ভ্যালুটা ছোট হয়ে যায়। যেমন তোমাদের আজকে লগের একটু বেসিক একটু শিখাতে চাই আমি, মানে আমি একটু ম্যাথে চলে যাব, কেমিস্ট্রি থেকে একটু ম্যাথে চলে যাব। তো তোমরা জানো আমরা যখন 1000কে লক করি তখন তার ভ্যালুটা কত হয়ে যায়? তখন আমরা কি করি? আমরা জানি বাই ডিফল্ট সবসময় নিচে 10 থাকে, যদি কিছু না বলে দেয় প্রশ্নে, বাই ডিফল্ট সবসময় 10 থাকে। তাহলে এই ভ্যালুটাকে আমরা কিভাবে বলতে পারি? যে 10⁻3, এবং লগের বেসিক হচ্ছে যে এই পাওয়ারটা সামনে এসে পড়ে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 log 10 বেস 10। এবং আমরা এটাও জানি লগ বেস এবং যাকে লগ করতেছি যদি তারা পরস্পর সমান হয়ে যায় তখন তার মান হয়ে যায় 1। তখন আমরা দেখতে পারতেছি যে আমাদের মানটা হয়ে গেল 3। দেখো ছিল 1000 কিন্তু হয়ে গেল 3, কত ছোট হয়ে গেল না? অনুরূপভাবে যদি আমরা যদি 10,000কে লগ করি তখন তার মান হবে 4। বলতে ভাই আপনি কেমনে বলেন তাড়াতাড়ি? কিছুই না, এই যে 10⁻4, এই 4টা সামনে এসে পড়ছে এর জন্য 4। যদি বলে যে ভাইয়া লগ পরে যদি আমি 1 লক্ষ লিখি তাহলে কত হবে? 1 10 শতক লক্ষ, এটার মান কত হবে? 10⁻, তুমি জাস্ট গুণ বা পাওয়ার কত দিলে হয়? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 10⁻5, তো তাহলে এখানে আনসার কত হবে? 5। সো এইভাবে আমরা লগগুলো করতে পারি। এখন দা কোয়েশ্চেন ইজ, এই লগটা আমরা পিএইচ এ কেন নিয়ে আসি? এটার কারণ হলো পিএইচ ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড। একটা অ্যাসিডের ঘনমাত্রার উপর ফুললি যেহেতু সেটা ডিপেন্ডেন্ট, ওই ঘনমাত্রাটা খুবই বাজে ভ্যালু, ওই ঘনমাত্রাটা মনে রাখা যায় না। 10⁻⁻5 এবং সামনে আরো দশমিক থাকে, আমরা এইগুলা অ্যাভয়েড করতে চাই। এগুলা অ্যাভয়েড করার জন্য বিজ্ঞানীরা কি কাজ করলো? বিজ্ঞানীরা অ্যান্টি লগ নিয়ে আসলো। এখন তোমরা বলতে পারো অ্যান্টি লগটা আবার কি ভাইয়া? অ্যান্টি লগটা সম্পর্কে এখন তোমাদের আমি একটু ডিসকাস করব। যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য শুধুমাত্র বই পড়ালেখা না, আমাদের হচ্ছে জ্ঞানটাও বৃদ্ধি করতে হবে, সেজন্য আমি টেক্সট আলোচনা করতেছি। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? অ্যান্টি লগ। খেয়াল করে দেখো, আমি যে তোমাদের রিক্টার স্কেলের কথা বলছিলাম, ওই ভ্যালুগুলো সাধারণত এরকম হয়। মনে করো 10,65,327।
হ্যাঁ এরকম একটা ভ্যালু, পরবর্তী যখন এটা আমরা লক করে ফেলি তখন মানটা কিন্তু ছোট হয়ে যায়। কত হবে 1 2 3 4 5 6, তখন 6 পয়েন্ট সামথিং হিসাবে তোমরা ক্যালকুলেটর বসাও, আমি ক্যালকুলেটর বসানোর ছাড়া বলে ফেলছি 6 পয়েন্ট সামথিং হবে। তো এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখা যায়, কিন্তু এটা তো মনে রাখা যায় না, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কোনো অ্যান্টিলগ লাগে না। কেন অ্যান্টিলগ লাগে না? এই ভ্যালুটা তো শূন্যের চেয়ে বড়, তো শূন্যের চেয়ে বড় ভ্যালুগুলো তো আমরা জানি লক করলে সেটা তো শূন্যের চেয়ে বড়ই হয় নাকি, এটা তো জানো। তোমরা ক্যালকুলেটর চেক করো আজকে, শূন্যের চেয়ে বড় ভ্যালুকে যদি আমরা লক করি তার মানটা শূন্যের চেয়ে বড়ই হয়ে থাকে। হ্যাঁ একের চেয়ে বড় বলা উচিত, একের চেয়ে বড় কোনো সংখ্যাকে যদি আমরা লক করি তখন এই তার ভ্যালুটা শূন্যের চেয়ে বড় হয়। এটা তোমরা ক্যালকুলেটর চেক করতে পারো, এটা তোমরা ক্যালকুলেটর চেক করতে পারো। আচ্ছা, কিন্তু যদি আমরা খুব ছোট একটা সংখ্যাকে বা 10⁻⁴ বা এরকম টাইপের ছোট ছোট সংখ্যাকে যদি আমরা লক করি তখন সেই ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। কিভাবে? তোমাদের একটা প্রমাণ দেখাই, সেটা হলো এই যে আমি যে তোমাদের বললাম পিএইচ এর ক্ষেত্রে যে আমরা ঘনমাত্রাগুলো নিয়ে যে আলোচনা করি, সাপোজ তোমাকে বলে দেওয়া হলো তোমার সামনে একটা কমলা লেবু আছে, ঠিক আছে, ওই কমলা লেবুর তোমার H+ এর ঘনমাত্রাটা আমি দিয়ে দিলাম। ঘনমাত্রা কত দিয়ে দিলাম হচ্ছে 4.5 × 10⁻⁴। তোমার বললাম কি এখন তুমি আমরা একটা পিএইচটা বের করে দাও। তো এই মানটা তো মনে রাখাটা খুব বাজে, বা একটু সহজ করি 5 × 10⁻⁴। হ্যাঁ, তো যখন আমরা এটাকে পিএইচ করবো তখন মাইনাস লগ দেওয়া হয়। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এইটা কেন মাইনাস লগ করা হলো? আপনি যে রিক্টার স্কেল বলছিলেন ওইখানে তো কোনো মাইনাস ছিল না। এটা কারণ হলো ওই মানটা ছিল বড় আকারে দেখায়, কিন্তু এটার ক্ষেত্রে মানটা খুব ছোট আকারে। এই ছোট আকারে যে মাইনাসটা থাকে এই মাইনাসটা সরানোর জন্য সামনে আরেকটা মাইনাস দেওয়া হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ওই যে পাওয়ার তো এই মাইনাস করতে সামনে এসে পড়বে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো আমাদের পিএইচ এর মানটা পজিটিভ থাকলো। আশা করি তোমাদের আমি ব্যাখ্যা দিতে পারছি যে অ্যান্টি লকটা কেন করা হয়, মানে মাইনাসটা কেন করা হয়। অ্যান্টি লকটা আসলে কি লককে ওই পাশে পাঠানো হয়। খেয়াল করে দেখো যে লককে ওই পাশে পাঠালে তখন সেটা কি হয়ে যায়, সেটা 10⁻⁻ হয়ে যায়। তোমরা আজকে ক্যালকুলেটর নাও এইচএসসি 21-22, তোমরা অনেকে হয়তো এটা পারো না, আমি ড্যাম শিওর। তোমরা আজকে ক্যালকুলেটরটা হাতে নাও, সামনে থাকলে ক্যালকুলেটর হাতে নাও, হ্যাঁ, নিয়ে তোমরা এটাকে অ্যান্টি লক শিফট দিয়ে লগে চাপ দাও, শিফটে চাপ দিয়ে লগে চাপ দাও, দেখবা 10⁻⁻ আসবে, 10⁻⁻ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্টি লগ লেখাটা ক্যালকুলেটরে আসবে না, বা লগ ইনভার্স লেখাটা আসবে না, আসবে 10⁻। তাহলে আমরা আগে মাইনাসটাকে বামে নিয়ে যাব, মাইনাসটাকে বামে নিয়ে গেলে কি হবে, মাইনাস পিএইচ হবে এবং ডানে কি থাকবে, লগ H+ থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চাইছি সাপোজ H+টা আমরা বের করব। সাপোজ হইতেছে এমন একটা অঙ্ক যে অঙ্কে পিএইচ এর মান দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এতটুকু শেষ একটা কাহিনী। এমন একটা অঙ্ক যে অঙ্কে পিএইচ এর মান দিয়ে দিল 2, তোমাকে বলা হলো H+ এর মান কত। এটা একটা প্রশ্ন, এটা একটা রিটেনের জন্য আসা একটা প্রশ্ন, ঠিক আছে। তো এখানে মনে করো তোমার পিএইচ এর মান যদি আমি 2 দিয়ে দেই, তাহলে আমার লগটা তো আগে ওই পাশে পাঠাইতে হবে। তো লগ ওই পাশে পাঠালে সেটা অ্যান্টি লগ হয়ে যায়। অ্যান্টি লগ মানে কি, শিফট দিয়ে লগের চাপ দিয়ে দেখবা 10⁻⁻ হয়ে যাবে। তার মানে বাম পাশে জিনিসটাকে আমরা অ্যান্টি লগ করতেছি। লগ যখন ওই পাশে চলে গেছে, যা সেটা ইনভার্স, লগের ইনভার্সই হচ্ছে অ্যান্টি লগ। তো লগকে ওই পাশে নেওয়ার পর যখন অ্যান্টি লগ হলো, এই পুরো জিনিসটা 10⁻⁻ চলে যাবে, অর্থাৎ মাইনাস পিএইচটা এটা পাওয়ারে থাকবে, ঠিক আছে। এবং ডান পাশে তাহলে কি পড়ে গেল, শুধুমাত্র H+টা পড়ে গেল। তাহলে আমরা এই যে পিএইচ এর মানটা যদি আমরা বসাই দিই, তাহলে আমরা কি লিখতে পারি, 10⁻⁻² = H+। এইটাই আমাদের আনসার। সো আমাদের আনসারটা হবে H+ এর ঘনমাত্রাটা কত, 0.01। 10⁻² মানেই হচ্ছে 0.01। আশা করি আমি তোমাদের পুরো ব্যাখ্যাটা দিতে পারছি যে আসলে পিএইচ কি, হ্যাঁ, H+ এর ঘনমাত্রাটা, তারপর অ্যান্টিলগ, এগুলো নিয়ে আশা করি আমি তোমাদের ব্যাখ্যা দিতে পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা একটু পরেই চলে যাব আচ্ছা গুড, তোমরা অনেকে বলছো বুঝতে পারছো। একটু পরে শুরু হবে আমাদের সেই কম্পিটিশন টাইপ, বাট আগে দিয়ে তো তোমাদেরকে শিখাতে হবে, তাই না? আগে দিয়ে তো তোমাদের শিখাতে হবে। আচ্ছা, সো আমরা তাহলে কয়েকটা সূত্র আজকে শিখলাম, সেই সূত্রগুলো আমি পাশে লিখে দিতে পারি। তোমরা আশা করি পুরো ফুল দেখতে পাচ্ছ। আমি যে সূত্রটা যদি পাশে লিখে দিই, যে পিএইচ এর সূত্রটা আমরা কি শিখলাম, মাইনাস লগ H+, ঠিক আছে। এই সূত্রটা আমরা কোথায় শিখছিলাম, এটা আসলে 9-10 এর সূত্র। ওকে, এখন আমরা কিসে চলে যাব, কিছু ম্যাথে চলে যাব, ঠিক আছে। তো চলো আমি কয়েকটা নিজে কয়েকটা বানাই, কয়েকটাকে ম্যাথ দিই, তারপরে তোমাদেরটাই যাব। আমি এখন যে ম্যাথগুলো দেখাবো এগুলো সব ম্যাক্সিমাম হাজারিনাগের স্যারের বই থেকে নেওয়া। আমি এখন যে ম্যাথগুলো দেখাবো হাজারিনাগ স্যারের বই থেকে নেওয়া। তো ধরা যাক কোনো একটা বস্তু, কোনো একটা কমলা লেবু ধরে নাও, হ্যাঁ। আচ্ছা, কমলা লেবুতে এক্সাম্পল দিচ্ছি, এবার অন্য একটা কিছু এক্সাম্পল দিই। চুনের মনে করো তোমার কিসের মান দিয়ে দিল, যে OH- এর ঘনমাত্রা
তোমার সাপোজ বলে দিল ধরা যাক এক্স, হ্যাঁ এক্স বলে দিল, এটা যে কোনো একটা মান বলে দিল। এখন তোমাকে বলা হলো যে চুনের পিএইচ কত, চুনের পিএইচ কত, ঠিক আছে। এটা হচ্ছে রিটেনের জন্য প্রশ্ন, ডিউ স্ট্যান্ডার্ড রিটেন, ঠিক আছে, ডিউ রিটেনে আসার মতো একটা প্রশ্ন। আমরা এখন বুয়েট লেভেলের প্রশ্নে এখনো যাইনি, আস্তে আস্তে যাব, ঠিক আছে। তো এটা হলো আমাদের প্রশ্ন। তো আমরা চলো সলভ শুরু করি। প্রথমে একটু ঝামেলা করে দিছে, সেটা হলো আমরা পিএইচ যে সূত্র জানি সেই সূত্র অনুযায়ী এটা হচ্ছে না। আমরা জানি পিএইচ এর সূত্রটা আসলে কি, পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস, ঠিক কিনা। এখন কথা হলো যে ভাইয়া আমরা তাহলে OH মাইনাস এর ঘনমাত্রা দিয়ে দিছি, আমাদের তো H প্লাস এর ঘনমাত্রা দেয়া নেই। রিল্যাক্স, এটা আমরা পারবো, রিল্যাক্স। তো সূত্রটা হচ্ছে পিএইচ প্লাস POH সমান সমান 14। এইটা হলো আমাদের সেই সূত্রটা, যে সূত্রটার মাধ্যমে আমরা সলভ করতে পারবো। আমি যেহেতু বলে দিচ্ছি আজকে ক্লাসে সব কয়টা সূত্র পাশে লিখে রাখবো, সো এটাও লিখে রাখি যে আমাদের সূত্রটা হচ্ছে পিএইচ প্লাস POH সমান সমান হচ্ছে 14। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কিভাবে আসলো, কই থেকে আসলো, আমি ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো ধরা যাক যে কোনো একটা পিএইচ স্কেলের কথা তোমরা চিন্তা করতে পারো। পিএইচ স্কেলগুলো দেখতে কিরকম হয়, পিএইচ স্কেলগুলো দেখতে হচ্ছে এরকম হয়। এই ডান পাশে এই যে 0 থেকে 14 পর্যন্ত একটা দাগ কাটা থাকে পিএইচ স্কেলে, এবং বাম পাশে ঘনমাত্রার দাগ কাটা থাকে। তো যখন মাঝখানে 7 থাকে, যখন তুমি ওই স্কেলটাকে একটা বিশুদ্ধ পানিতে ধরবা, তখন দেখা যাবে যে ওইটা 7 রিডিং দিতেছে। তো 7 হইতেছে কি নিরপেক্ষ, সবসময় মনে রাখবা 7 হইতেছে কি নিরপেক্ষ। তার মানে কি এটা অ্যাসিডও না, এটা ক্ষারও না। কিন্তু যখন তুমি একটা কমলা লেবু বা তেঁতুল এগুলোকে যখন তুমি মিটার যখন তুমি পিএইচ স্কেলটা ধরবা, তখন দেখবা ওইটার রিডিংটা 0 থেকে 7 এর মধ্যে দেখাবে। সো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম 0 থেকে 7 এর মধ্যে এই এতটুকু পর্যন্ত হইতেছে গিয়ে আমাদের অ্যাসিড। ওকে, এরপর যখন তুমি একটা সাবানে অথবা যখন তুমি চুনে ধরবা, তখন সেটা কত দেখাবে, 7 থেকে 14 এর মধ্যে দেখাবে। অর্থাৎ তখন সেটাকে আমরা কি বলতে পারি, ক্ষারীয়। ওকে, এগুলো তোমরা সবগুলো জানো, ক্লাস 98 থেকেই জানো। তো এখন কথা হলো সাপোজ একটা কমলা লেবু পিএইচ আমরা যখন বলে থাকি যে ওই পিএইচটা হইতেছে 3, তাহলে আমরা এটা POH এর মান কত হবে, 11 হবে। আমি ওইটার ব্যাখ্যাটা এখন দিব। এটা ব্যাখ্যাটা আসলে হচ্ছে এরকম, সবসময় মনে রাখবা H প্লাস এবং OH মাইনাস এর ঘনমাত্রার গুণফলটা সবসময় 10 টু দ্য পাওয়ার -14 হয়। খেয়াল করো, এটা সবসময় মনে রাখবা, H প্লাস এবং OH মাইনাস এর ঘনমাত্রার গুণফলটা সবসময় 10 টু দ্য পাওয়ার -14 হয়। তাহলে আমরা যদি উভয়পক্ষে লগ আনি, শেষ হয়ে গেল। উভয়পক্ষে লগ আনো, উভয়পক্ষে যদি তুমি লগ আনো, ঠিক আছে, লগ আনলে কিন্তু মাইনাস লগ আনতে হবে, মাইনাস লগ। তো মাইনাস লগ আনলে কি হবে, এটা পিএইচ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, POH হয়ে যাবে। কিন্তু কথা হলো আমরা যে লগের ক্ষেত্রে রুলস হলো গুণ থাকলে মাঝখানে কি হয়, যোগ হয়। তাহলে এখানে কি হবে, আমরা যখন লগটা করতেছি মাইনাস সহ কিন্তু লগ করতেছি, অথবা আমরা শর্টকাট করে ফেলতেছি, মাইনাস লগ আমি উভয় পক্ষে নিয়ে আসলাম, উভয় পক্ষে এনে, মাইনাস লগ উভয় পক্ষে এনে যদি আমি নিয়ে আসি, তাহলে আমার কত, এটা তো মাইনাস লগ হয়ে যেতেছে। তাইলে ব্যাপারটা আসলে কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং এই 14টা পড়ে থাকবে, এখানে 14টা পড়ে থাকবে। তাহলে আমরা বলতে পারতেছি যে PH প্লাস POH ইজ ইকুয়াল টু 14, এটা আমাদের হয়ে গেল। আশা করি তোমরা এই সূত্রটার তোমরা ব্যাখ্যাটা বুঝে ফেলা, যে PH প্লাস POH ইজ ইকুয়াল টু 14। ওকে, আচ্ছা, এখন এইটা দিয়ে আমরা সলভ করব, এই অঙ্কটা আমরা এইটা দিয়ে সলভ করব। তো আমার প্রশ্নটা একটু ভালো মতো পড়ো, যে চুনের হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা হইতেছে x, তাহলে আমরা কি লিখব, আমরা এইভাবে লিখব যে আমরা জানি PH প্লাস POH ইজ ইকুয়াল টু 14। হ্যাঁ, তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা হাইড্রোক্সিলের যেহেতু ঘনমাত্রা দিচ্ছে, তাহলে এটা এখন আপাতত ইউজ না করে আমরা POH টাকে বের করে নিই। POH কি হবে, মাইনাস লগ H মাইনাস লগ OH মাইনাস। খেয়াল করে দেখো, PH এর সূত্রটা যদি H প্লাস হয়, তাহলে OH এর সূত্র কি হবে, OH মাইনাস হবে না? খুব সিম্পল একটা ব্যাপার। PH, এই H টা কোথা থেকে আসছে, এই H টা আসছে H প্লাস থেকে, তাহলে POH এটা একটা সূত্র, এটা একটা সূত্র, তাহলে POH টা কত হবে, মাইনাস লগ OH তো হবে নাকি? আশা করি বুঝতে পারতেছো, কমন সেন্সের ব্যাপার ভাই। আচ্ছা, তাহলে OH মাইনাস এটাই তোমাদের ঘনমাত্রা, এই ঘনমাত্রার মানটা হচ্ছে কি x। তাহলে আমরা এখানে কি লিখবো, বা POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ x। এটা হচ্ছে আমাদের POH টা বের হয়ে গেল, ঠিক আছে। এখানে x এর মান দেয় নাই, এর জন্য আমি বসাতে পারতেছি না, x থেকে যাবে। তো আমাকে তো PH চাইছে, তাহলে আমরা ওই সূত্রটা বসাই দিই। এটাকে যদি 1 নং দিয়ে দাও, তাহলে আমরা দেখতে পারি 1 হতে POH এর মানটা বসাই দাও, PH মাইনাস log x টা বসাই দাও, মাইনাস log x ইজ ইকুয়াল টু 14। সুতরাং আমার তো PH চাইছে, সো PH সমান সমান কত হবে, 14 প্লাস log x। সো আমার অঙ্কটা শেষ, টানটানা, আমার অঙ্কটা শেষ।
ঠিক আছে। সো আমাদের আনসার কি হবে, ph ইজ ইকুয়াল টু 14 প্লাস লগ এক্স। এই অঙ্কটা কিন্তু হাজারি আগে স্যারের বই না, এটা আমার বানানো। হ্যাঁ, আমি বললাম হাজারি স্যারের বইয়ের অঙ্কগুলোকে আমি একটু মডিফাই করে আমার মতো করে আজকে তোমাদের এক্সাম্পলগুলো আমি দেখাচ্ছি। কে কে বুঝো না একটু কমেন্টে বলতে পারো। আমরা শুরু করব ডিইউ এবং বুয়েট স্ট্যান্ডার্ড অঙ্ক এখনই শুরু করব। তার আগে তোমরা কমেন্টে একটু ফটাফট বলে ফেলো বুঝছো কিনা। কমেন্টে একটু দ্রুত বলো বুঝছো কিনা। আচ্ছা, আয়শা, শশী, সাহেবা, তারপর হচ্ছে নুসরাত হাসান, শ্রেয়া, তোমরা সবাই বলছো যে বুঝতে পারছো। গুড, তাহলে তো আমি সামনে আগাতে পারি। যেহেতু তোমরা বলছো বুঝতে পারছো, আমি দেখি এখন তোমাদের জন্য কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, এই যা যা পড়াইলাম এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এখানে তো অনেক কিছু মুছে ফেললাম। আচ্ছা, তোমাদের কিন্তু মুছতে আছে, এগুলো চাইলে আমি মুছে ফেলতেই পারি। ওকে, তোমাদের সুবিধার জন্য সাইডে লিখে রাখলাম। এখন আমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা হাতে নিচ্ছি এবং তোমাদের জন্য কিছু প্রশ্ন এখন আমি সলভ করবো না, তোমাদের দিয়ে করাবো। এবং আজকে হবে আমাদের প্রথম কম্পিটিশন, এখন শুরু হবে। আমি ক্যামেরা ঢেকে ফেলবো। আমি এখন যে প্রশ্নটা, এটা হচ্ছে কুয়েটে আসছে। আমি এখন প্রশ্ন যেটা, এটা কুয়েটে আসছে, কুয়েট, ঠিক আছে। সালটা লিখবো না, কারণ তোমরা তো অনেকে চালাক আছো। তোমরা কি করো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা বাইর করে ভাইয়া যে সাল বসে বাইর করে আনসার বলে দাও। সো আমি সাল বলবো না, এটা একটু রিভিউ করলাম না, তাহলে তোমরা খুঁজে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। সো আমি এখন কুয়েট লিখে আমি সালটা লিখতেছি না। এখন তোমাদের অনেস্ট থাকতে হবে। আমি তোমাদের 21 জনকে আমি লাইভে পেয়েছি। আমি যা পড়াইছি সেটার উপর এই সূত্রটা মুছে ফেলি, এগুলো তো পড়াই ফেলছি। মানে এখন হচ্ছে তোমাদের একটা কম্পিটিশনের মতো হবে। 21 জন আসো, আমি 21 জনের কাছ থেকে আনসার চাই এবং এই আনসারটা দিবা তোমরা আমাকে উইদিন 1 মিনিট। আমি এখন যে প্রশ্নটা লিখছি এটা কুয়েটে আসা, বাট তোমরা জানো আমার এই ফ্রি কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ঢাকা ইউনিভার্সিটির সবকিছু কভার হয়। আমি কি করতেছি, খুঁজা মানে বুয়েট চুয়েটে যেগুলো ডিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে সেগুলো দিয়ে দিতেছি। কুয়েটে আসা মানে কি ওই প্রশ্ন ডিউতে আসতে পারে না? অবশ্যই পারে। বুয়েটের অনেক প্রশ্ন আছে ডিউতে আসার মতো, কুয়েটের অনেক প্রশ্ন আছে ডিউতে আসার মতো। সো আমি শুধুমাত্র সেগুলো খুঁজে তোমাদেরকে আমি হচ্ছে এরকম ক্যামেরা ঢেকে আমি হচ্ছে শুরু করি। তো আমি এখনই ক্যামেরা ঢেকে ফেলবো। তো প্রশ্ন আমি লেখা শুরু করতেছি। দেখি আজকে আমাদের কম্পিটিশনে কারা জয়ী হয়। আমার এইচএসসি 20 পোলাপান একটু হাত তুলো। 20 কারা আসো, হাত পা যা আছে সবকিছু তুলে ফেলো। ক্যালকুলেটর ছাড়া করতে হবে ভাইয়ারা, ক্যালকুলেটর ছাড়া। এবং বলছি নিজে একটু অনেস্ট থাকো। তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, আমি তো দেখবো না, কিন্তু লাভ কি? আমি কি তুমি এটা পারলে কি তুমি ফার্স্টে কি তোমার আমি 1 টাকা দিব? সো একটু চেষ্টা করো অনেস্ট থেকে অ্যান্সার দিতে। আমি দেখতে চাই তোমাদের ক্যালকুলেশন স্পিড আস্তে আস্তে কতটুকু ডেভেলপ হয়েছে। আমার অপশন লিখতেছি, আমার লেখা প্রায় শেষের দিকে। তোমরা আমাকে একটু কমেন্টে বলো তোমরা রেডি কিনা। এটা খুব সুন্দর একটা অঙ্ক, আমার ভালো লাগছে আর কি। এত কঠিনও না আবার এত সহজও না। হ্যাঁ, মিডিয়াম লেভেলের একটা অঙ্ক, মিডিয়ামের চেয়ে ইজি আর কি। হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট দেখি তোমরা কে রেডি আছো। যদি কমেন্ট একটু দেখি। আচ্ছা, তোমরা সবাই রেডি বলতেছো। এসএসসি 22-এর একজন আমরা পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে হচ্ছে স্টপ ওয়াচ চালু করতেছি। আমি ক্যামেরাটা সরিয়ে ফেলবো এখনই। হ্যাঁ, তোমরা সবাই রেডি বলতেছো, সো আমি এখন ক্যামেরাটা সরিয়ে ফেলবো। আমি স্টপ ওয়াচ চালু করব। 3, 2, 1 স্টার্ট। 1 মিনিট সময়।
সামুদ্রিক পানির হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 5 × 10⁻⁶ হলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত? দেখি এটা কে পারে, কত দ্রুত পারে। Five, 4, 3, 2, 1 এবং তোমাদের 1 মিনিট সময় শেষ। আমি যদি তোমাদের কমেন্টগুলো যদি দেখি, হাই 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 হাই, কারো দিয়ে কমেন্ট নাই, হাই 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 হাই। আমি যে আরো 30 সেকেন্ড সময় দিলাম, আরো 30 সেকেন্ড সময় দিলাম। হ্যাঁ, একান্ত বলতেছে এতগুলো অপশন দেওয়া আছে কিনা। হ্যাঁ, এটা এতগুলো অপশনই দেওয়া। আজকে দেখি আমার 20-এর পোলাপাইন কি নাই। হাই হাই, এর জন্য দেখি আজকে কোনো আনসার নাই। দেখছো, লাস্ট দিন 20-এর পোলাপাইন ছিল, ধাপা ধাপা আনসার দিছিল। নূর আলম প্রথম আনসার পেয়েছি নূর আলমের কাছ থেকে। নূর আলম আনসার দিয়েছে সি। আমি তোমাদের আরো সময় দিলাম ভাই, প্লিজ ক্যালকুলেটর ইউজ করো না, আরো টাইম লাগাও, সমস্যা নাই, হাতে হাতে করবা, হাতে করবা। তুমি আরো টাইম লাগাও, বাট হাতে করো। তুমি আরো টাইম লাগাও, বাট হাতে করো। আচ্ছা, মাহফুজ আনসার দিয়েছে ই। ও আনাস, আমার 20-এর একটা বলা পাইলাম, আনাসকে পেয়েছি। তারপরে বি আনসার দিয়েছে রূপা। তারপরে ঝুমুর ই এবং বি আনসার দিয়েছে। ঝুমুর এটা কেমন আনসার দিল? ঝুমুর ই বি। আর কে আসো? সাব্বির আসো, সাব্বির সাথে আসো। মেহেদি হাসানকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঝুমুর বলতেছে বি। আচ্ছা, ঝুমুর আনসার দিয়েছে বি। দেখি কারটা শেষ পর্যন্ত হয়। আর কে আনসার দিবা? একান্ত আনসার দিয়েছে সি। একান্ত, আজকে খুব কম মানুষ আনসার দিতেছো, কাহিনী কি? প্রশ্ন কি কঠিন নাকি? প্রশ্ন তো সোজা। 25 জন লাইভে আসো, মাত্র 1, 2, 3, 4, 5, 6 জন আনসার দিছো। হাই হাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাকে হচ্ছে ঝুমুর বলো তুমি কিভাবে আনসারটা দিয়েছো। তারপরে এবং রূপা, তোমরা এই দুজন বলো তো তোমরা কোন প্রসেসে করছো। জাস্ট একটু শর্টকাটে লিখে ফেলো, কমেন্টে লিখো তোমরা কিভাবে অঙ্কটা করছো, শর্টকাটে লিখো। আয়েশা বলতেছে ভাই আমার কমেন্ট কি দেখা যায় না? না, তোমার কমেন্ট আমি এতক্ষণে দেখিনি, এখন একটা কমেন্ট পেলাম তোমার। নুসরাত হাসান আনসার দিয়েছে বি। আয়েশা, তোমার আমি একটা কমেন্ট, এই মাত্র তুমি যে কমেন্টটা দেখলে দেখা যায় না, আমি শুধুমাত্র সেটাই দেখতে পেয়েছি। বিবু আনসার দিয়েছে সি। বিবু আনসার দিয়েছে সি। আচ্ছা, আর কেউ ভাই অনেক টাইম দিয়ে দিছি। 24 জনের মধ্যে মাত্র এত কম আনসার দিবা আমি এটা এক্সপেক্ট করি নাই। লাস্ট ক্লাসে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। আচ্ছা, আরেকজন পেয়েছে সোহেল রানা আনসার দিয়েছে বি। সোহেল। তারপর রাফিয়া আনসার দিয়েছে ই। রাফিয়া আনসার দিয়েছে ই। তারপরে আর কারো আনসার নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের সাথে 30 স্টুডেন্ট জয়েন আছে, বাট আনসার দিয়েছে মাত্র এই কয়েকজন। তো আমি হচ্ছে কনগ্রাচুলেশন জানাবো রূপা, ঝুমুর, নুসরাত এবং সোহেলকে। এর মধ্যে এইচএসসি 20 হলো ঝুমুর, রূপা আমি ভুলে গেছি, তুমি এইচএসসি কত? নুসরাত এবং সোহেল, তারা হচ্ছে এইচএসসি 21। তোমরা খুব ভালো আনসার দিয়েছো। ওরা হচ্ছে আমার ফিজিক্স পেড ব্যাচের স্টুডেন্ট। আর বাকিরা হচ্ছে তোমরা যে ভুলগুলো করছো, আমি তোমাদের ভুলগুলো হচ্ছে এখন ধরাই দিব। আমার একটা প্রশ্ন করছিলাম আমি ঝুমুরের কাছে এবং রূপার কাছে, তখন নুসরাত এবং সোহেল আনসার দেয় নাই। প্রশ্নটা ছিল তোমরা আমাকে বলো বিটা তোমরা কেমনে বের করছো। এটা আমি 2টা প্রসেসে তোমাদের সলভ করে দিব। আচ্ছা, বলা দরকার নেই তোমরা কেমনে করছো তোমরা। আচ্ছা, বি যারা আনসার দিছো তারা এই 4 জন আমাকে বলবা তোমরা কোন প্রসেসে করছো, প্রসেস 1 অথবা প্রসেস 2। আমি এখন 2টা প্রসেস এটা সলভ করে দিব। যেহেতু 30 জন পাবলিক, কিন্তু মাত্র 10 জন আনসার দিতে পারছো মাত্র, তাও আবার সঠিক আনসার মাত্র 4 জন। আমি এটা করে দিচ্ছি, কিন্তু আমি এটা 2টা প্রসেসে করে দিব। নাম্বার 1 প্রসেস 1। প্রসেস 1টা হচ্ছে লেংদি প্রসেস। তো লেংদি প্রসেস আমি নাম কেন দিলাম একটু পরে বুঝতে পারবা। তো সর্বপ্রথম আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে দিয়েছি। তো আমরা যদি ঘনমাত্রাটা ভ্যালুটা যদি দেওয়া থাকে 5 × 10⁻⁶ এটা দেওয়া দিল। তো আমরা এখান থেকে কিন্তু আসলে চাইলে পিওএসটা বের করে ফেলতে পারি, ঠিক কিনা? তো এখান থেকে আমরা চাইলে কি পিওএসটা আরামসে বের করে ফেলতে পারি। আচ্ছা, পিওএসটা বের হলো। পিওএসটা বের করার পর আমাদের এইটার ঘনমাত্রা চাইছে না, তাহলে আমরা যদি পিএইচ যদি আমরা বের করতে চাই তাহলে কি 14 থেকে বিয়োগ করলেই তো বের হয়ে যাবে, তাই না? আমরা জানি H+
কি এইচ প্লাস এর সাথে যদি আমরা পিওএইচ যদি যোগ করি তাহলে আমরা কি 14 পাই তাহলে পিএইচ সমান কি হবে 14 মাইনাস পিওএইচ এর মানটা এখানে বসায় দিবা, বসায় দিলে তুমি পিএইচ পাবা। আচ্ছা পিএইচ এর মানটা যদি আবার তুমি ইয়াতে বসায় দাও, যে অ্যান্টি লক করো, তাহলে কিন্তু তুমি আরামসে এইচ প্লাসটা পেয়ে যাবা। এটা হচ্ছে লেংথি প্রসেস, এই প্রসেসটা আমরা ফলো করব না। আমি আবারও বলি এই প্রসেস ফলো করব না, ঠিক আছে? আমরা শর্টকাট প্রসেসটা ফলো করব। এবং শর্টকাট প্রসেসটা কি চলো আমরা দেখি। আমি এটাই প্রশ্ন করলাম যে ঝুমুর লাস্টে যে 4 জন তোমরা আনসার দিয়েছো, তোমরা কোন প্রসেসটা ফলো করছো? প্রসেস 2 তে যদি আমরা চলে যাই, এটাই ফলো করব আমরা। সেটা হলো নরমালি আমরা জানি এইচ প্লাস এবং ওএইচ মাইনাসে যদি আমরা ঘনমাত্রা গুণফল করি, এটার মান হবে 10 টু দ্য পাওয়ার -14। এটা তোমাদেরকে আমি বলছি যে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের ঘনমাত্রার গুণফলটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার -14। তো এখানে আমরা কার মানটা জানি? আমরা হচ্ছে যে ঘনমাত্রার ভ্যালুটা জানি এটা হলো হাইড্রোক্সিলের। তো হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা যদি আমরা বসাই দেই তাহলে আমরা কার মানটা পেয়ে যাব? ওই পাশে তাহলে এইচ প্লাস এটা বের হয়ে যাবে, তাই না? এই যে হাইড্রোক্সিল ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে কত হবে? 5 * 10 টু দ্য পাওয়ার -6। ওকে, আচ্ছা এখন এটা দিয়ে আমরা সেটা ভাগ করবো, অঙ্ক শেষ। হ্যাঁ, এখানে হলো 14 আর এখানে হলো 6। তাহলে আমি একটা কাজ করতে পারি না, এখানে মনে মনে তো 1 আছে, তো 1 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি আমাদের ভ্যালুটা আসবে 0.2। আর এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি -14 থেকে -6, তাহলে -14 + 6 তার মানে কত? -8। তাহলে এখানে কত হবে? 10 টু দ্য পাওয়ার -8। বাট আমাদের অপশনগুলো থেকে তাকায় দেখো, অপশনে প্রথম ঘরে কিন্তু কোনো দশমিক নাই। সো আমাদের দশমিককে এক ঘর ডানে নিতে হবে। এক ঘর ডানে নিলে আমরা জানি, তোমাদেরকে আগে এভাবে শিখাইছি, আমি এভাবে শিখাইছি, আমার হচ্ছে ভার্সিটি ক্র্যাশ কোর্স যারা ছিল তোমরা তো আমার না তোমাদের না, হ্যাঁ শিখাইছি, তোমাদের শিখাইছি হচ্ছে এভাবে, বুঝে বামে গেলে পাওয়ার বাড়ে। ক্র্যাশ কোর্সে কেউ থাকলে তোমরা একটু কমেন্ট করো, আমি কিন্তু এভাবে শিখাইছি, ঠিক আছে? আজকে আমি সবাইকে শিখাই দিতেছি যে আমি এভাবে মনে রাখি পার্সোনালি, দশমিক বামে গেলে পাওয়ার বাড়ে, এভাবে মনে রাখবা। তোমার বাম হাতে শক্তি বেশি, এটা মনে রাখবা, বামে গেলে পাওয়ার বাড়ে। এখন বলতে পারো বামে গেলে কি পাওয়ার বাড়ে? দশমিকটা, এই যে দশমিক ঘরটাকে যদি আমরা বামে নিতাম তাহলে আমাদের পাওয়ারটা বেড়ে যেত। তাহলে আমরা কি বলতে পারি? ডানে গেলে পাওয়ার কমে, ঠিক আছে? মনে থাকবে তো আজকে থেকে, এভাবে মনে রাখবা। তোমার বাম হাতে শক্তি বেশি, মানে বামে নিলে, দশমিক বামে নিলে পাওয়ার বাড়ে। তো আমরা দশমিকটাকে ডানে নেবো। এটার কারণটা কি? এটা কারণ হলো আমাদের যে অপশনগুলো দিছে সেই অপশনে কোনো দশমিক নাই, কিন্তু আমাদের দশমিকটাকে এক ঘর ডানে নিতে হবে। যদি আমরা এক ঘর ডানে নিই তাহলে আমাদের পাওয়ার কি হবে? কমে যাবে না, কারণ আমাদের ডান হাতে শক্তি কম। এইভাবে মনে রাখবা, বাম হাতে শক্তি বেশি, এইভাবে মনে রাখবা। তাহলে আমাদের পাওয়ার ছিল -8, এটা আর এক ঘর কমে গিয়ে -9 হয়ে যাবে। সো আমাদের আনসারটা হবে বি। সো কংগ্রাচুলেশন যারা বি আনসার দিয়েছো, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমি সাস্টে আসে একটা অঙ্ক সলভ করাবো। সাস্ট তোমরা তো জানো সাস্টের প্রবলেমগুলো খুব জোশ প্রবলেম হয়ে থাকে, বাট আমি তোমাদের একটু বিপদে ফেলানোর চেষ্টা করব। না, এটা বিপদে ফেলানো সম্ভব না, এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। সাস্টে যে অঙ্কটা আসছে এই অঙ্কটা তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। এখন আমি যে অঙ্কটা করাবো এই অঙ্কটার জন্য তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট তার আগে আমি তোমাদেরকে থিওরি শিখাই নি। এটা কিসের? দুর্বল জৈব অ্যাসিডকে পার্সেন্টেজ করছে। আচ্ছা, এই অঙ্কটা আমি করাবো না, তোমরাই করবা, কিন্তু আমি থিওরিটা শিখাই দিব। ক্লিয়ার? ওকে, তো ধরা যাক যে কোনো একটা জৈব অ্যাসিড, সাপোজ CH3COOH, এই একটা অ্যাসিডকে কি করব? আমরা আয়নিত করব। তো আয়নিত করলে ঘটনা কি হবে? CH3COO- এবং H+ উৎপন্ন হবে। তো তোমাদেরকে আগেই বলছিলাম সাম্যাবস্থায় এটা কি হয়? C*1 - আলফা, এটা হয় C আলফা, এটা হবে C আলফা। এখন তোমাকে যদি বলি, একটা মনে করো একটা প্রশ্নে বিভিন্ন মানটা দিয়ে দিল, তোমাকে বলো কি H+ এর ঘনমাত্রা কত? H+ এর ঘনমাত্রা কত সাম্যাবস্থায়? ঠিক আছে, সাম্যাবস্থায় H+ এর ঘনমাত্রা কত? তখন তোমরা কি করবা? এই যেটা দিকে তাকাও, C আলফা। সাম্যাবস্থায় H+ এর ঘনমাত্রা কত? C আলফা। সো আমি তোমাদেরকে এটাই থিওরি শিখিয়ে দিচ্ছি, আর কিছু শিখাবো না। আমি এখন অঙ্ক লিখবো, আবার আগের মতো কম্পিটিশন হবে, কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। কারণ এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, ঠিক আছে? তোমাদের জাস্ট এইটা শিখাই দিলাম যে ঘনমাত্রার, তোমাদের জাস্ট এটা শিখালাম যে ঘনমাত্রাটা আসলে আমরা কিভাবে বের করব, C * আলফা। ঠিক আছে, তোমাদের প্রশ্নে দেখবা কি কি ডাটা দিয়ে দিচ্ছে, ওই ডাটা বসায়া তোমরা ভ্যালুটা আমাকে বের করে দেখাবা। তো আমি তাহলে ক্যামেরাটা আরেকবার ডেকে ফেলি। হ্যাঁ, আরে বডি তো মুসলাম না। এটা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবো, সো এটা আমি মাত্র 45 সেকেন্ড সময় দিব। এই প্রথম আমি কোনো অঙ্ক ক্যামেরা ডেকে রাখছি, কিন্তু ক্যালকুলেটর ইউজ করে দিতেছি এই প্রথম। এরকম ভাবে আমি অনেক স্টুডেন্টদের পড়াইছি অনলাইনে।
বাট এই প্রথম ক্যালকুলেটর ইউজ করে দিচ্ছি। আমার প্রশ্ন লেখা শেষ, আমি অপশন লিখতেছি। এবং তোমরা জানো সার্চে কিন্তু 5টা করে অপশন থাকে, এখন আর থাকবে না, কারণ গুচ্ছ পরীক্ষা যেহেতু সার্চে এসে পড়ছে, এখানে কিন্তু আর আগে এই সার্চটার আগে সার্চ কিন্তু এখন নাই, মানে মানে ভর্তি পরীক্ষার দিক দিয়ে আর কি। ভর্তি পরীক্ষার দিকে এখন আর আগের সার্চের প্রশ্ন এখন সার্চের প্রশ্ন মিল থাকবে না, কারণ গুচ্ছ হয়ে গেছে। তো ওকে, আমার অপশন লেখা শেষ। এখন আমি দেখতে চাই আমাদের এইটার বিজয়ী কারা হয়। আমাদের এখন পর্যন্ত লাস্ট চ্যাম্পিয়ন হচ্ছে ওই 4 জন। কারা কারা? ঝুমুর, নুসরাত, তারপরে সোহেল, আরেকজন কে জানি ছিল ভুলে গেলাম, রূপা। 4 জন ছিল চ্যাম্পিয়ন। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। পঁয়তাল্লিশ সেকেন্ড সময়। দেখি কে হয় এইটাতে বিজয়ী। আমাদের সাথে 23 জন যুক্ত আছে, আমি চাই 23 জনই যাতে আনসার দাও। সর্বপ্রথম আমি আনসার পেয়েছি আয়েশা থেকে। আয়েশা সর্বপ্রথম আনসার দিয়েছে বি, এবং তোমাদের সময় আর মাত্র 5 সেকেন্ড। 5 4 3 2 1 এবং টাইম আপ। তোমাদের সময় শেষ হয়ে গেছে। এই যেহেতু এটা ক্যালকুলেটর ছিল, আমি মাত্র 2 জনের কাছ থেকে আমি সঠিক সময় আনসার পেয়েছি। 2 জনের নাম হচ্ছে কারকা, আয়েশা এবং ঝুমুর। যাও, আরো সময় দিলাম, যেহেতু এইচএসসি 21টা আছে। রূপা, আয়েশা, ঝুমুর, রূপা, একান্ত, আমি 4 জনের কাছে আনসার পেয়েছি। এনা, আনাস 5 জনের কাছ থেকে আনসার পেয়েছি। তারা সবাই বি আনসার দিয়েছে এবং তারা সবাই 1 মিনিটের ভিতরে আনসার দিয়ে দিয়েছে। আমি আরো সময় দিচ্ছি, তাদেরটা কারেক্ট হয়েছে কিনা আমি এখনো কিছু বলি নাই, দেখি তাদের হচ্ছে ভুল হয়েছে কিনা। আফিফা আনসার দিয়েছে বি। তারপর নুসরাত হাসান আনসার দিয়েছে বি। এইচএসসি 21-এর পোলাপান্ডে আসতেছে, 21-এর পোলাপান্ডে পারতেছে। গুড, দেখে ভালো লাগতেছে যে 20-এর সাথে ওরা ফাইট করতে চাচ্ছে 21রা। আচ্ছা, আর কে কে আনসার দিবা বলো? আর কে কে তোমরা আনসার দিতে চাও? আসিফ আল মাহফুজ, আমি হচ্ছে অনেকজন আনসার পেয়েছি এবং তোমরা কেউ ভিন্ন আনসার দিচ্ছ না, সবাই বুঝাই গেছো যে আসলে এটা আনসার বি হবে। তো আসলে কি বি কিনা? চলো আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, তোমাদের তো বি। আসিফ আল মাহফুজ, আর কারো আরেকজনের আনসার নিব। রাফিয়া বিনতে, ওকে শেষ। তোমরা অনেকজনই আনসার নিয়ে নিলাম, তোমরা কেউ ভুল আনসার দাও নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর কি বলবো, এটা খুবই ইজি একটা ম্যাথ ছিল, যে পার্সেন্টেজটাই আমি কেউ তোমাদের থিওরিটা শিখিয়ে দিচ্ছি দেখে এইচএসসি 21 এখন পারছো মোস্ট প্রবাবলি। হ্যাঁ, সেটা আসলে কি আলফার মানটা আমরা জানি, সি এর মানটা আমরা জানি, ঠিক আছে? তাহলে তো আমরা এখান থেকে আরামসে এইচ প্লাস এরটা আমরা পেয়ে যাব। খেয়াল করে দেখো, যেহেতু আমাদের কিসের বলছে, এসিড এরটা বলছে, সো আমরা যেহেতু ঘনমাত্রাটা এইচ প্লাস এর ঘনমাত্রাটা আমরা পাবো, সেটা আসলে কার? আলফা সি যে আমরা পাবো, এটা তো ক্যালকুলেটর দেখো, আমি তো আমি হাতে করবো না। এটা হচ্ছে আলফা মান 0.13, আচ্ছা পার্সেন্টেজ বলছে তো 0.0135, এবং এখান থেকে তোমরা সিটা যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু তোমরা আরামসে এইচ প্লাস পেয়ে যাবা। এইচ প্লাস এর কি পাবা? ঘনমাত্রা পাবা। এখন ওএইচ মাইনাস এর ঘনমাত্রা কেমনে বের করব? যে 10⁻⁻14 দিয়ে। শেষ। আমরা তো সবাই জানি এইচ প্লাস ইনটু ওএইচ মাইনাস, এটা গুণ করলে কত হয়? 10⁻14 হয়। তো তুমি তো এইচ প্লাসটা বের করে ফেললা, মাত্র বের করে ফেললা। সো তুমি যদি এই মানটা যদি ওই পাশে ভাগ করে দাও, তোমাদের কিন্তু ওএইচ মাইনাসের ঘনমাত্রাটা বের হয়ে যাবে। সো এটা আনসারটা হবে, কারেক্ট আনসারটা হবে বি। ওকে, তোমাদের জন্য আর নেক্সট কি প্রশ্ন? যেটা আজকে আমি ক্লাসটা শুরু করছি একটু লেট করে, দ্যাটস ওয়াই আমি খুব বেশি লিঙ্ক দিয়ে ক্লাসটা নিতে পারবো না। আর কালকেও তো আমরা ক্লাস নিব। দেখি তোমাদের জন্য আর কি কি প্রবলেম বের করা যায়। আচ্ছা, আপাততভাবে এখানে শেষ। আমরা এখন হ্যান্ডারসন হ্যাসেলবাখের আমরা সমীকরণে চলে যাব। ওই সমীকরণের মাধ্যমে আমরা কিছু প্রবলেম সলভ করব।
তার আগে আমি দেখতেছি এই টাইপের মধ্যে আর কোনো অঙ্ক আছে কিনা, এই টাইপের মধ্যে বুয়েট সাস্ট এগুলাতে কোনো অঙ্ক আসছে কিনা। আচ্ছা, এগুলো সব সহজ সহজ অঙ্ক, এগুলোকে পেরে যাবা, যেগুলো আমি পাইতেছি, আমি অ্যাডমিশনের এই কোশ্চেন ব্যাংকটা ঘাটতেছি, সব কয়টা তোমরা পারবা এরকম অঙ্ক। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে নতুন টপিকে চলে যাই। হ্যাঁ, আমি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটাতে আমি চলে যাব। তো আমরা তাহলে নতুন টাইপের অঙ্ক এখন চলে যাব। তো ইকুয়েশনটা আগে তোমাদেরকে আমি বলি, এই ইকুয়েশন ডেরিভেশনটা আননেসেসারি। হ্যাঁ, সব ইকুয়েশন তার দরকার নাই, কয়টা পড়বা, দুনিয়াতে হাজার হাজার আছে। ঠিক আছে, আমি তোমাদের সমীকরণটা লিখে দিই। আমাদের তাহলে টপিকের নামটা আসলে কি, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ। হ্যান্ডারসন হ্যাসেলবার্গ। তো সমীকরণটা হইতেছে যে পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন যদি আমরা পিএইচ না বের করি, যদি আমরা পিওএইচ বের করি, তখন এটা কি ক্ষারের না? তো ক্ষারের ক্ষেত্রে তো এ কে এ থাকে না, তখন সেটা কে বি হয়ে যায়। হ্যাঁ, তো ক্ষারের ক্ষেত্রে তো লবণ তো থাকবে, কিন্তু নিচে কি হয়ে যাবে, ক্ষার হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা আসলে হুট করে ইকুয়েশনটা কিভাবে আসছে? আমি তো পুরো প্রমাণটা দেখাবো না, ইকুয়েশনের প্রমাণ দেখাবো না, আমরা অঙ্ক করব, কিন্তু তোমার বেসিকটা আগে বোঝাবো। বেসিকটা আসলে কি, ধরা যাক তোমার কাছে একটা অ্যাসিড আছে আর একটা ক্ষার আছে, তখন কমন সেন্স কি বলে, একটা লবণ ও পানি উৎপন্ন হবে, তাই না? এগুলোই লবণ আর লবণ। আমার কথা ক্লিয়ার? ধরা যাক একটা অ্যাসিড এ এবং একটা বেসিড হচ্ছে বি, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এটা একটা প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়। আমাদের লবণকে আমি এস দ্বারা প্রকাশ করলাম সল্ট, এবং পানিকে আমি জাস্ট পানি লিখে দিলাম। তো তোমাকে যদি বলি যে এই বিক্রিয়ার অ্যাসিডের ঘনমাত্রাটা দিয়ে দিলাম বা মোল দিয়ে দিলাম, বেসের ঘনমাত্রা বা মোল দিয়ে দিলাম, তোমরা তাহলে সল্টের ঘনমাত্রা বা মোল বের করে ফেলতে পারবা। তো পরবর্তীতে কি করবা, ওইটাই এখানে খালি বসাই দিবা। এখানে তুমি চাইলে ঘনমাত্রা বসাতে পারো, কিন্তু লবণের ঘনমাত্রা বসালে অ্যাসিডের ঘনমাত্রা বসাতে হবে। তুমি একটু যদি ভুল করে ফেলো, যদি এখানে লবণের মোল বসাও এবং অ্যাসিডের যদি তুমি ঘনমাত্রা বসাও, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তোমাকে উপর নিচে দুই জায়গায় মোল বসাতে হবে, অথবা উপর নিচে দুই জায়গায় তোমাকে ঘনমাত্রা বসাতে হবে। আমি এখন বোর্ডের কিছু প্রবলেম সলভ করবো, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমি যে অঙ্কটা তোমাদের সলভ করাবো, এটা কোথায় আসছে আগে একটু দেখে নেই। আচ্ছা, আমি পেয়ে গেছি একটা। তো চলো আমরা এটা করবো, এটা বুটেক্সের। আগে আমি বুটেক্সের প্রবলেম সলভ করাবো। আগে আমরা সলভ করবো হচ্ছে বুটেক্সের, তারপরে দেখি বুয়েটেরটা আসবো। আপাতত আমার সামনে বুটেক্সেরটা আমি পাইছি, দ্যাটস আমি বুটেক্সেরটাই সলভ করাবো। ঠিক আছে? চাইলে তোমরা নিজেরাও করে ফেলতে পারবে আর কি, যেটা আমি বেসিকটা শিখে ফেলছি। তোমরা সবসময় মনে রাখবা, ঘনমাত্রা সমান সমান মোল বাই আয়তন, এই সূত্রটা মনে রাখবা। ঘনমাত্রা সমান সমান মোল বাই আয়তন, এটা দিয়েই দুনিয়ার সকল প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি এই রিলেটেড। তো আমি এখন যে প্রবলেমটা সলভ করব, এটা লেটেস্ট প্রশ্ন, মানে বুটেক্সে আসার লেটেস্ট প্রশ্ন, 19-20 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে যে 4.05 পিএইচ এর 4.05 পিএইচ এর একটি বাফার দ্রবণ প্রস্তুত করতে, এর একটি বাফার দ্রবণ প্রস্তুত করতে 500 ml পানিতে 1.2 গ্রাম CH3 COOH, তারপর এটা হচ্ছে আমাদের অ্যাসিড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাসিডটা। কি বললো, এত গ্রাম 1.2 গ্রাম CH3 COOH এর সাথে কত গ্রাম আমাদের কি মিশাতে হবে, লবণটা। হ্যাঁ, CH3 COONA যোগ করার প্রয়োজন পড়বে, তো আমাদের এখানে একটা ভ্যালু দিয়ে দিছে,
ব্র্যাকেটে একটা কে দিয়ে দিছে। তো তোমরা মোটামুটি জানো, তোমাদের রাকিব ভাইয়া তোমাদেরকে বলছে যে আসলে বুটেক্সের প্রশ্ন প্যাটার্ন কিরকম হয়। সো আমি সেগুলো নিয়ে খুব একটা আলোচনা যাচ্ছি না। বুটেক্সে কিন্তু রিটেন, এইটা পুরোটা রিটেন প্রশ্ন। হ্যাঁ, তোমরা হচ্ছে রিটেনের জন্য কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নিবা, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। হ্যাঁ, তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা। তো প্রথম হচ্ছে আমরা কার কার ভ্যালু জানি, আমরা পিএইচ এর মান জানি। তাহলে আমরা যদি বসাই দিই পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড, আমাদেরকে এখন দেখতে হবে এখানে আমরা কার কার ভ্যালু আমরা জানি। ঠিক আছে, আমরা কার কার ঘনমাত্রা জানি। তো খেয়াল করে দেখো আমরা পিএইচ এর ভ্যালুটা জানি। সো আমরা এখানে আরামসে 4.05 টা আমরা বসাই ফেলতে পারি। পিকেএ, এখন খেয়াল করে আমরা কে জানি, পিকেএ তো জানি না, কিন্তু পি বের করাটা আসলে কিন্তু খুব ইজি। ঠিক আছে, কেমনে? পিএইচ হইতেছে মাইনাস লগ এইচ প্লাস। হ্যাঁ, তাহলে পি কে মানে কি হবে বলো দেখি? খালি এইচ প্লাস এর জায়গায় কে লাগাই দিবা, তাইলেই তো হয়। এইচ প্লাস এর জায়গায় আমরা কি করবো, শুধুমাত্র কে লাগাই দিব, তাইলেই তো হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস লগ এই যে কে এর ভ্যালুটা। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া যে কোনো সম্ভব না, এটা ক্যালকুলেটর লাগবেই। কারণ তো তোমরা জানো লগের ক্ষেত্রে এই দশমিককে আমরা কখন লগ করতে পারি না, এটা আমিও পারি না, এটা সম্ভব না, এটা সম্ভব না। ঠিক আছে, লগের ক্ষেত্রে কখনো আমরা দশমিককে আমরা এভাবে করতে পারি না, 1.8 কে করতে পারি না আর কি। কিছু কিছু আছে যেমন 10⁻⁵, হ্যাঁ, বা নর্মালি যেগুলো, অথবা যেগুলো অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে সেগুলো সম্ভব, কিন্তু এগুলো তো ভাই মুখস্থ করা সম্ভব না, এগুলো তো অনেকগুলো ভ্যালুই আছে। ঠিক আছে, আচ্ছা, তো কি হবে, মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁵, এটা আসলো প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড। এখন প্রশ্নগুলো আমরা লবণ অ্যাসিডের কি ইনফরমেশন জানি, চলো আমরা একটু সাইডে লিখে রাখি। তো আমাদের লবণের ইনফরমেশনটা আসলে কি, লবণের ঘনমাত্রা আসলে আমরা বের করবো কিভাবে, এই সূত্রটা দিয়ে, মোল বাই আয়তন। তো আমরা কি দেখবো লবণের মোল কত, আমরা কি দেখবো মোল কত। এখন খেয়াল করে দেখো, উপরে আয়তন নিচে আয়তন, দ্যাটস আমরা এটা কাটাকাটি করে ফেলতে পারি। এর জন্য আমরা শুধুমাত্র মোল নিয়ে আলোচনা করবো। তোমাদেরকে আগেই বলছি উপরের নিচে দুই জায়গায় মোল হইলেও হবে, উপরের নিচে দুই জায়গায় ঘনমাত্রা হইলেও হবে। আমার কথা ক্লিয়ার? উপরের নিচে নিয়ে আমরা জাস্ট কাজটা 500 ml পানি, দেখো 500 ml পানি কিন্তু লবণ অ্যাসিডের মধ্যেই, তাই না? আমরা জানি বিক্রিয়া যখন করে লবণ ও পানি উৎপন্ন হয়, পানিটা আসলে কই থাকে, পুরো পাত্রেই তো আছে নাকি? নাকি তুমি এটা আলাদা করে ফেলছো? আলাদা করে ফেললে কি দুইটার জন্য কি আলাদা আলাদা ছিল? না, একটা পাত্রের মধ্যেই ছিল। দ্যাটস আমরা বলতে পারি আমাদের লবণ এবং অ্যাসিড দুইটার জন্যই আয়তনটা সেম। তাহলে আমরা এইভাবে বলতে পারি লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আয়তনটা কাটাকাটি যাবে, কারণ কি দুইটা পরস্পর সমান। সো আমরা এই ডিসিশনটা নিতে পারি যে লবণের মোল সংখ্যা এবং অ্যাসিডের মোল সংখ্যা খালি বসাই দিলেই হয়ে গেছে। এখন লবণের মোল সংখ্যাটা আমরা কিভাবে বের করব? ওই যে মোল সমান সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর, এই সূত্রটা দিয়ে আমরা বের করব। তো মোলের যে ভরটা, লবণের যে ভরটা, ওই মানটা কত, ওই মানটা কত আমরা একটু দেখি তো কত গ্রাম। এই যে আমরা লবণ ইউজ করব, তোমরা তো কমন সেন্স তো যা আছে যে লবণ দেখে চিনতে পারো না যে CaCO⁻Na, এটা তো লবণ, এটা তো জানো। তাহলে আমরা বলতে পারি লবণের ভর চাইছে, তো আমরা ভরটা জানি না, সেটাকে আমি ডব্লিউ ধরলাম। তাহলে কি হবে, লবণের ভর ডব্লিউ ডিভাইডেড বাই মোলের সূত্রটা কি, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তো আমাদের এইটা আণবিক ভরটা আগে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা আণবিক ভরটা তোমরা নির্ণয় করে ফেলবা ক্যালকুলেটর দিয়ে বা হাতে কলমে হোয়াটএভার। হ্যাঁ, কার্বন হাইড্রোজেন সবগুলো তুমি যোগ করে ফেলবা। আমি যদি একটুখানি এখানে দেখি, এখানে বের করা আছে 82। ঠিক আছে, এটা আণবিক ভরটা বের হবে 82, এটা 82 বের হবে। ওকে, এরপর হচ্ছে যখন আমরা অ্যাসিডে চলে যাব, আমাদের অ্যাসিডের ইনফরমেশনে, তখন কি হবে, অ্যাসিডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, অ্যাসিডের কি দিয়ে দিছে, এই যে দেখো 1.2 গ্রাম দিয়ে দিছে। তাহলে আমাদের উপরে কত হবে, 1.2, বুঝে ঘনমাত্রা। আচ্ছা, সাইডে দেখতে পাচ্ছেছো তো? হ্যাঁ, তো আমরা তো জানি যে মোল সমান সমান ভর ডিভাইড আণবিক ভর। তো আমরা তো ভর জানি, তাহলে আণবিক ভরটা দরকার। এটা আণবিক ভর তো মনে হয় জানো, তো অনেক মুখস্থ রাখবা, 60। ঠিক আছে, ইথানিক অ্যাসিডের 60। তাহলে আমরা যদি এখানে বসাই দেই, তাহলে তো হয়ে গেল যে ডব্লিউ ডিভাইডেড বাই 82 ডিভাইডেড বাই 1.2 ডিভাইডেড বাই 60, এইটা আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, খেয়াল করে এই মানটা আমরা জানি, এটা আমাদের নোন ভ্যালু। এই মানটা আমরা ক্যালকুলেটরে বসালে পাই, এটাও আমাদের নোন ভ্যালু। তাইলে এইটা আমাদের আননোন ভ্যালু, কারণ এখানে একটা ডাব্লিউ আছে। এই ক্যালকুলেশনটা আলাদা করে রাখলে ভালো হয় না? যেমন ডব্লিউ ডিভাইডেড বাই 82, আর এটা উল্টায় যাবে, হ্যাঁ, 60 ডিভাইডেড বাই 1.2। এটা তোমরা ক্যালকুলেটরে আলাদাভাবে এটা নির্ণয় করবা। আমি একটু নির্ণয় করে দিই। আবার এটা আসছে 0.61, এটা আমার আসছে 0.61 ডাব্লিউ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 4.05 সমান সমান, ওইটা যদি আমরা ডিটারমাইন করে ফেলি, মাইনাস লগ 4.05
4.744। আচ্ছা এই মানটা খুব আমার পরিচিত একটা মান, এই যে 4.745। এই মানটা কেন পরিচিত তোমাদেরকে বলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখস্থ রাখবা যে ইথানোয়িক অ্যাসিডের কে এর মানটা মুখস্থ। আমি আবারও বলি এই মানটা চেঞ্জ হয় না, তার মানে পরীক্ষার হলে তোমাদের আমি কিছু টাইম বাঁচা দিতে পারি। আমি ডিউর কথা বলতেছি না, অন্য ভার্সিটির কথা বলতেছি। ইঞ্জিনিয়ারিং তোমার হাতে ক্যালকুলেটর আছে, তারপরও টাইম বাঁচা দিতেছি। কেমনে? কারণ হলো কে এর মান তো ভাই মুখস্থ, এটা ইথানোয়িক অ্যাসিডের জন্য মুখস্থ কত 1.8 × 10⁻⁵ সব সময়। তাইলে এটাকে যদি আমরা পি কে করি, এটা মুখস্থ করে গেলেই তো হয় বাসার থেকে, তাই না? মুখস্থ করলে কত হয় যে মাইনাস লগ এত, এটা মান 4.745। আমি কেন এটা মুখস্থ করতে বলতেছি, এটা কারণ হলো এটা বারবার ইউজ হয় এর জন্য, আর কিছু না। আচ্ছা প্লাস কত হবে লগ অফ, এই যে আমি পাশে লিখে রাখছি 0.61W, 0.61W। এখন তাহলে আমরা এই পাশ থেকে কি লিখতে পারি, লগ অফ 0.61W সমান সমান কত হবে, এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে আর কি। হ্যাঁ তাহলে কত হবে 4.05 মাইনাস 4.745। তাহলে এই মানটা আমার আসতেছে মাইনাস 0.695। এখন যেহেতু আমাদের লকটা সরাতে হবে, সো আমরা কি করব, অ্যান্টি লক করে ফেলবো। তোমাদের কি একটু আগে বলছিলাম অ্যান্টি লক করলে 10 টু দি পাওয়ার হয়ে যায়, ঠিক আছে? এখন তাইলে এই আমাদের ভ্যালুটা থাকতেছে, আমরা তো ডাব্লিউ বের করবো, এটা ক্যালকুলেটর বসাবো, বসানোর পর যে মানটা বের হবে ওটাকে ওই পাশে 0.61 দিয়ে ভাগ করলে আমাদের অঙ্ক শেষ। টানটানা। তোমরা এখন আমাকে বলো বুঝছো কিনা। একটু দ্রুত বলে বুঝছো কিনা। আচ্ছা আয়শা বলছে বুঝতে পারছে, ঝুমুর বলছে যে বুঝতে পারছে। আর কারা কারা আসো বুঝো না এমন কে কে আসো? আচ্ছা মাহফুজ বলতেছে নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা নিচে দেখা যাচ্ছে না, আচ্ছা আমি তাহলে নিচে একটু নিয়ে গেলাম। আচ্ছা এখন আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখে নাও, এখন দেখে নাও, এখন তোমরা দেখে নাও। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। আমি পেয়েছি এর আরেকটা টাইপের অঙ্ক ছিল, ওটা আমি দেখাই নাই, এখন হঠাৎ করে আমি পেয়ে গেলাম। তোমরা বাসায় কিছু প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ আচ্ছা যাক, মিথি বলছে লাস্টের লাইনটা ও দেখতে পারতেছিল না তখন, এখনো বুঝে ফেলছে মিথি। আমি তোমাদের আরেকটা টাইপের অঙ্ক ছিল, ওই যেটা আমি দেখাই নাই, টাইপ না আসলে আগের টাইপের অঙ্কের একটা অঙ্ক ছিল, ওইটা আমি এখন দেখাইনি। হ্যাঁ ওইটা আমি এখন দেখাইনি। আচ্ছা একান্ত বলছো যে সে বুঝতে পারছে, সেটা হলো তোমরা মনোপ্রোটিক অ্যাসিড মানে বুঝো, আমাকে কমেন্টে বলো তো মনোপ্রোটিক অ্যাসিড কি, আমাকে জাস্ট এক্সাম্পল দাও। মনোপ্রোটিক অ্যাসিড, ডাইপ্রোটিক অ্যাসিড এবং ট্রাইপ্রোটিক অ্যাসিডের এক্সাম্পল দাও। আগে মনোপ্রোটিক অ্যাসিডের এক্সাম্পল দাও। মনোপ্রোটিক অ্যাসিডের এক্সাম্পল দাও। আচ্ছা আমরা যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে রুয়েটে আসছে, যে প্রবলেমটা এখন সলভ করব এটা রুয়েটে আসছে। রুয়েটে আসছে হচ্ছে 2019-20-এ। প্রশ্নটা হচ্ছে যে 1 মোলার 0.1 মোলার 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, এর পিএইচ কত। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছিলাম মনোপ্রোটিক ডাইপ্রোটিক এগুলো নিয়ে একটা প্রশ্ন করছি, যে মনোপ্রোটিক অ্যাসিডের একটা এক্সাম্পল দাও, ডাইপ্রোটিক অ্যাসিডের একটা এক্সাম্পল দাও। আমি কোনো কার্বন আনসার পাই নাই, আমি লেট করবো না। সবসময় মনে রাখবা মনো শব্দের অর্থ হচ্ছে এক। তো HCl এর ক্ষেত্রে যদি এটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করি H+Cl-, আর্দ্র বিশ্লেষণ যদি আমরা করি H+Cl- আমরা পাবো। আচ্ছা তাহলে এখানে কি একটা আমরা H+ পাইতেছি না, এই জন্য এটা মনো।
যদি আমরা সালফিউরিক অ্যাসিড নিতাম তাহলে কিন্তু আমরা ডাই পেতাম, ঠিক আছে। H+ আমরা কয়টা পাইতাম, 2টা পাইতাম, তখন সেটাকে আমরা ডাইক্রোটিক বলতাম। যখন আমরা ফসফরিক অ্যাসিড দিতাম তখন আমরা 3টা পাইতাম, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের ব্যাপার সেটা। তাহলে এটা আমি আলাদা হিসাব করলাম, একটু পরে এটার একটা অঙ্ক করাবো। আগে এই অঙ্কটা আসো, এটা কিন্তু রুয়েটে আসা একটা অঙ্ক। প্রশ্নটা হচ্ছে যে 1 মোলারের পিএইচ, সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। তো তোমরা তো পিএইচ এর সূত্র পারো যে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান হচ্ছে 14। তাহলে আমরা যেহেতু পিএইচ বের করবো তাহলে কত হবে, 14 মাইনাস পিওএইচ। এখন পিওএইচ তো আবার জানো যে মাইনাস লগ এইচ প্লাস, মানে পিওএইচ, এটা আমরা দরকার সাইডে বের করে রাখতে পারি যে পিওএইচ সমান সমান মাইনাস লগ এইচ, ওএইচ মাইনাস, সরি আমি এইচ প্লাস বলে ফেলছি, ওএইচ মাইনাস। তোমরা ডাইরেক্ট চাইলে এখানে বসে দিতে পারো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস লগ ওএইচ মাইনাস। এই যে দেখো এটাই তো আমাদের দিয়ে দিছি, 1 মোলার দিয়ে দিছে না। এটা কিভাবে দিয়ে দিছে কেমন বুঝবো, এটা খুবই সিম্পল। সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি ভাঙলে তুমি কি পাবা, ভাঙলে তুমি পাবা হচ্ছে সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস। খেয়াল করে দেখো এইখানে যে আমাদের ঘনমাত্রাটা 1 মোলার দিচ্ছে, এটা কোনটা, এটা হলো এইটার ঘনমাত্রা যদি 1 মোলার হয়, তোমার কমন সেন্স কি বলে এইটার ঘনমাত্রা কি 1 মোলার হবে না? এরা তো সবাই ইকুইভ্যালেন্ট। ওই যে আমরা যখন কেপিকেসি করছি তখন আমরা খালি মোলের দিকে তাকাইছি না, এটা 1 মোলার হলে এটাও 1 মোলার হবে, ঠিক আছে। আমাদের প্রশ্নে বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোলার, তো আমরা তাহলে কি বলতে পারি, হাইড্রোক্সাইডও 1 মোলার। তাহলে আমরা এখানে মোলটা আমরা যদি ভ্যালুটা বসাই দিই, 1টা যদি আমরা বসাই দিই, অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে সাপোজ ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তখন কি করবা, 14 প্লাস লগ কত বসাবা, 1 বসাবা, 1। তোমরা জানো লগ 1 এর মান 0, তাহলে আমাদের আনসারটা কত হবে, 14 প্লাস 0, আমাদের আনসারটা হবে 14, শেষ। যদি 0.1 আসে, 0.1 আসে, তখন আমরা এটা কি 0.1 কি 10 টু দি পাওয়ার -1 বলতে পারি। তখন আমরা যদি নিচে বাই ডিফল্ট একটা 10 থাকে, তখন এই পাওয়ারটা সামনে এসে পড়বে, তখন কি হবে, 14 এই -1টা সামনে এসে পড়ে কত হয়ে যাবে, 13 হয়ে যাবে, কত ইজি। তারপরে যদি 0.001 হয়, তো 0.001 মানে কি 10 টু দি পাওয়ার কয়টা শূন্য, দেখো তো তোমাদের একটু আগে শিখাইছি আমরা, আমাদের বাম হাতে শক্তি বেশি, বামে নিলে পাওয়ার বাড়ে, ডানে নিলে পাওয়ার কমে। তাহলে এখানে খেয়াল করে দেখো দশমিক যদি আমরা 1 2 3 ঘর নেই, তাহলে আমাদের পাওয়ারটা কমে যাবে। এখানে একটা মনে মনে 10 টু দি পাওয়ার 0 আছে, তাহলে 0 থেকে 3 ঘর কমে যাবে, কারণ আমি 3 ঘর ডানে যাচ্ছি। 3 ঘর কমে যাওয়া মানে কি, এখানে -3 হয়ে যাওয়া, তাহলে -3 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে আমাদের আনসারটা হয়ে যাবে 11। টানটানা, এটা ডিউতে আসতে পারে, ঠিক আছে। আমরা আরেকটা অঙ্কে চলে যাব। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝে গেছো। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন বাফার দ্রবণ শিখবো, কিছুটা ব্যাখ্যা শিখবো। আজকে তো সব শিখবো না, আমাদের তো এখন অনেকগুলো ক্লাস আছে, এবং আজকে প্রায় 11:30 বেজেও গেছে, 10:30 বেজে গেছে। আচ্ছা, বাকি সব কটা অঙ্ক তো বুঝছো, ডিরেক্টলি ভ্যালু ট্যালু দেওয়া এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকের মতো ক্লাস ফিনিশ টেনে দিই। আজকের মতো ক্লাসটা ফিনিশ টানতেছি। আমরা হচ্ছে নেক্সট ক্লাসের হচ্ছে গুলো বলে দিই, যেটা আমি প্রতিদিনই ক্লাস নিচ্ছি, সো ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমি হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের কি আছে সেগুলো বলে দিই। তো তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে আর কোনো ঝামেলা নাই। প্রথম কথা হলো ফিজিক্সের 2টা অ্যাসাইনমেন্ট ছিল, 2টাই করে দিছি। কেমিস্ট্রির একটা অ্যাসাইনমেন্ট ছিল, করে দিছি আজকে, এবং সাকিব ভাইয়া ম্যাথের অ্যাসাইনমেন্ট করেছে। সো আমাদের 4টা অ্যাসাইনমেন্ট ছিল, 4টাই আমরা চলকের পক্ষ থেকে সলভ করেছি। সো এইচএসসি 21 তোমাদের কাজ আমাদের জন্য শেষ। এরপরে হচ্ছে যেহেতু আমি কেমিস্ট্রি 3টা ক্লাস নিয়েছি এবং তোমরা জানো আরো 3টা ক্লাস নিব, এবং ক্লাসগুলোর উপর কিন্তু একটা পরীক্ষা নেবে, এটা আমি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 30 তারিখ, আমি হচ্ছে আমাদের 3য় ক্লাস 3rd লেকচারটা আমি হচ্ছে দিয়ে দিলাম। আগামীকালকে ঠিক রাত 10টায়, রাত 9টায়, আগামীকালকে, আজকে অনেক কিছু উল্টাপাল্টা বলতেছি, আগামীকালকে ঠিক রাত 9টায় হচ্ছে আমরা 4th লেকচারটা করব ইনশাআল্লাহ। আমরা নেক্সট লেকচারও হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং ডিউর প্রবলেম অনেক সলভ করব আমরা, ঠিক আছে। এরপর 1 তারিখে ইনশাআল্লাহ আমরা 1 তারিখে আমরা ক্লাস করব, সব ক্লাসই থাকবে রাত 9টা বাজে। কিন্তু দেখো যে আমার শুরু করতে 15-20 মিনিট লেট হয়ে যায়, এটার কারণ হচ্ছে ওই যে আগে আমি একটা ক্লাস নিই আর কি, 7:30 বাজে আরেকটা ক্লাস থাকে, তো এর জন্য লেট হয়ে গিয়েছিল আর কি। আজকে একটা ক্লাস ছিল, দেখছো লাস্ট ক্লাস একটু লেট হয়ে গেছে। আগামীকালকে লেট হবে না, কারণ হচ্ছে কালকে 7:30 আমার ক্লাস নাই, কারণ অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলছি। সো তোমরা একটুখানি যদি দেখো লেট হইতেছে, তোমরা একটু ধৈর্য ধরে থাইকো, হ্যাঁ। আমি 9:15 ভিতরে ক্লাস শুরু করে ফেলবো, ড্যাম শিওর থাকো,
ইনশাল্লাহ আমি 9:15 ভিতরে ক্লাস শুরু করে ফেলবো, ঠিক আছে? চেষ্টা করবো 9টা বাজে শুরু করতে, কারণ কালকে যেহেতু 7:30টায় কোনো ক্লাস নিচ্ছি না। সো ইনশাল্লাহ হচ্ছে কালকে তোমরা 9টা বাজে এসে পড়বে, এবং 2 তারিখে আরেকটা লেকচার হবে। তাহলে টোটাল কয়টা লেকচার হলো? 4টা, আর ওইখানে 2টা অলরেডি দিয়ে দিয়েছিলাম, 6টা। তো তোমাদের হচ্ছে একদিন একটা গ্যাপ দিব, একদিন একটা গ্যাপ দিয়ে তোমাদের 4 তারিখে একটা পরীক্ষা নিব। ওই পরীক্ষাটা হবে অবজেক্টিভ প্লাস রিটেন। ওই পরীক্ষায় যারা টপ 10-এ থাকবা তাদের জন্য একটা বিশেষ অফার আছে, সেটা হচ্ছে আমি কেমিস্ট্রির একটা বেচ আমি হচ্ছে ছাড়বো, এবং বেচটার নামও হচ্ছে অলরেডি আমি সিলেক্ট করে ফেলছি। ইনশাল্লাহ ওই বেচটা হচ্ছে যে পেমেন্ট সিস্টেমটা থাকবে হচ্ছে প্রতি মাসে আর কি। আমি আমার পক্ষে যতটুকু কম সম্ভব আমি কম পেমেন্ট রাখার চেষ্টা করব, কিন্তু যারা টপ 10-এ থাকবা তাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে। ওই অফারটা হচ্ছে তারা 40% ছাড়ে তোমরা ভর্তি হতে পারবা। আমি আবারও বলি, আগামী 4 তারিখে একটা পরীক্ষা নিব, আগামী 4 তারিখ আমি একটা পরীক্ষা নিব কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তনের উপর। আমি 3টা ক্লাস নিয়ে নিছি, আরো 3টা ক্লাস নিব, পুরো ফুল চ্যাপ্টার শেষ করব। ওইখানে অবজেক্টিভ প্লাস রিটেন পরীক্ষা নিব। ওইখানে যারা টপ 10-এ থাকবে তাদের জন্য একটা অফার থাকবে। অফারটা হচ্ছে তারা চাইলে ভর্তি হতে পারবে, তারা চাইলে হচ্ছে সামনে যে আমি কোর্সটা রাখতেছি সেই কোর্সটায় তারা চাইলে ভর্তি হতে পারবে। সো আশা করি ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকালকে রাতেও দেখা হবে। তো আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।